আচ্ছা, আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম, অর্থাৎ রেগুলেটেড পাওয়ার সাপ্লাই, সেই রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আমরা আগের দিন কিছু আইসির অ্যাপ্লিকেশন দেখেছি। তো আইসিগুলোর মধ্যে প্রথমে আমরা দেখেছিলাম আইসি 7800 বা 78XX সিরিজ। নেক্সট হচ্ছে আইসি 7900 বা 79XX সিরিজ। 7800 সিরিজের মাধ্যমে আমরা কি পাচ্ছিলাম না, আমরা একটা ফিক্সড পজিটিভ ভোল্টেজ আউটপুট পাচ্ছিলাম। আর 7900 যে সিরিজ ছিল সেখান থেকে আমরা একটা ফিক্সড নেগেটিভ ভোল্টেজ আউটপুট পাচ্ছিলাম। এবং আরো এক ধরনের আইসির কথা বলা হয়েছিল, যে আইসির নাম হচ্ছে কি আইসি 723। তো এই আইসি 723 এই আইসির মাধ্যমে আমরা ভ্যারিয়েবল ভোল্টেজ আউটপুট পাচ্ছিলাম, অর্থাৎ অ্যাডজাস্টেবল ভোল্টেজ আউটপুট। এই অ্যাডজাস্টেবল ভোল্টেজ আউটপুট মানে কি, মানে একটা আইসি থাকবে কিন্তু সেখান থেকে আমরা আমাদের চাহিদা মতো আউটপুট ভোল্টেজ বার করে নিতে পারবো। যেমন হচ্ছে যে আইসি 723, সেই আইসির মাধ্যমে আমরা ভোল্টেজ আউটপুট কত থেকে কতর মধ্যে পেতে পারি না, 2 ভোল্ট থেকে শুরু করে আপ টু 37 ভোল্ট পর্যন্ত আমরা আউটপুট ভোল্টেজ পেতে পারি। এবার হচ্ছে এই যে 2 ভোল্ট থেকে 37 ভোল্ট, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি ডিপেন্ডিং আপন দ্য রেফারেন্স ভোল্টেজ। আমরা যে রেফারেন্স ভোল্টেজ অ্যাপ্লাই করছি তার ভিত্তিতে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করেছি। ধরা যাক আমরা রেফারেন্স ভোল্টেজ 7 ভোল্ট অ্যাপ্লাই করলাম, সেক্ষেত্রে আমরা 2 ভোল্ট থেকে 7 ভোল্ট পর্যন্ত যে ভোল্টেজ আউটপুট সেটা পাওয়ার জন্য আমরা এক ধরনের কানেকশন করব, যেটা আমি আগের দিন ডেসক্রাইব করেছিলাম। এইরকম ভাবে একটা আইসি, এই আইসিতে কটা টার্মিনাল থাকে, আইসিটাতে টোটাল হচ্ছে 14খানা টার্মিনাল থাকে। এই 14খানা টার্মিনালের মধ্যে আমরা কি পদ্ধতিতে ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করব এবং কোথায় আমরা আউটপুট ভোল্টেজ কালেক্ট করব, এবং তার সাথে সাথে কি কি অ্যাডজাস্টমেন্ট আমরা করব, যার মাধ্যমে আমরা আমাদের যে ডিজায়ার্ড আউটপুট, অর্থাৎ কিনা 2 থেকে 7 ভোল্ট পর্যন্ত যে আউটপুট ভোল্টেজটা আমরা চাইছি সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো এই R2 এবং R1 এর ভ্যালুগুলো সিলেকশন করার মাধ্যমে। ঠিক আছে, তো এইটা একটা কানেকশন হয়ে গেল, যেটা হচ্ছে when we are using the IC 723 voltage regulator as a low voltage regulator. low voltage বলতে from 2 volt to up to 7 volt পর্যন্ত। আচ্ছা, নেক্সট হচ্ছে application of the IC 723 as high voltage regulator. হাই ভোল্টেজ রেগুলেটর বলতে বোঝানো হচ্ছে 7 ভোল্ট থেকে শুরু করে আপ টু 37 ভোল্ট পর্যন্ত যদি আউটপুট আমরা পেতে চাই একটা আইসি 723 থেকে, সেক্ষেত্রে আমরা কি পদ্ধতিতে কানেকশনটা করব। তো দেখে নেওয়া যাক কানেকশনের পদ্ধতিটা কিরকম হবে। দেখো, এখানেও হচ্ছে, এটাও হচ্ছে একটা 14 টার্মিনাল যুক্ত একটা আইসি 723। তো এখানে হচ্ছে এই যে টার্মিনাল ভি রেফারেন্স আর একটা হচ্ছে এনআই অর্থাৎ হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল, এদের মধ্যে এখানে কি করেছে দেখো, একটা রেজিস্টার R3 কানেক্ট করে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখানে যে ইনপুট ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করেছে সেটা কোথায় করেছে না, ইনপুট ভোল্টেজটা দেখতে পাচ্ছ হচ্ছে এই যে ভি প্লাস যে টার্মিনালটা, সেখানে আমার ইনপুট ভোল্টেজটা কানেক্ট করেছে, এবং ভিসিসি যে টার্মিনাল সেখানে এটা শর্ট করা আছে। আচ্ছা, এবার হচ্ছে যে ভি মাইনাস টার্মিনাল, দ্যাট ইজ গ্রাউন্ডেড, এটাকে গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করা আছে। এখানে যে ভি আউট অর্থাৎ যেখান থেকে আমরা আউটপুট ভোল্টেজটা পেতে চাই সেই টার্মিনালটাকে থ্রু একটা রেজিস্টার RSC, এটাকে রেগুলেটেড আউটপুট অর্থাৎ যে আউটপুটটা আমরা পেতে চাইছি সেটাকে ওখান থেকে আমরা নিয়ে নেব। আচ্ছা, নেক্সট হচ্ছে কি না, দেখো এখানে হচ্ছে একটা টার্মিনাল আছে সিএল এবং সিএস, কারেন্ট লিমিটিং এবং কারেন্ট সোর্স। এই যে দুটো টার্মিনাল, এই দুটো টার্মিনালকে কিভাবে করেছেন, কারেন্ট সেন্স টার্মিনাল, এটাকে হচ্ছে রেগুলেটেড আউটপুটের সঙ্গে কানেক্ট করে রাখা হয়েছে। কারেন্ট লিমিটিং, এটা হচ্ছে ভি আউটের সঙ্গে শর্ট করা আছে। এবং এখানে দেখো এই যে ইনভার্টিং টার্মিনাল, এই দুটো টার্মিনাল, একটা হচ্ছে নন ইনভার্টিং আর একটা হলো ইনভার্টিং। তো এই যে ইনভার্টিং টার্মিনাল, এটা হচ্ছে একটা রেজিস্টার R1 এবং R2 এর মাধ্যমে গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড, এবং এই R1 রেজিস্টারের অপর প্রান্তটা যুক্ত হয়ে আছে রেগুলেটেড আউটপুট ভোল্টেজের সঙ্গে। ঠিক আছে, এবার হচ্ছে এই যে কম্পেনসেশন, ফ্রিকোয়েন্সি কম্পেনসেশনের জন্য এখানে একটা ক্যাপাসিটার, যেটার ম্যাগনিটিউড হচ্ছে 100 পিকোফ্যারাড, 100 পিকোফ্যারাড একটা ক্যাপাসিটার এই কম্পেনসেটিং ফ্রিকোয়েন্সি কম্পেনসেশন টার্মিনাল এবং এই ইনভার্টিং টার্মিনালের মধ্যে যুক্ত করে রাখতে হবে, এবং ক্যাপাসিটারের মান হবে 100 পিকোফ্যারাড। এটা হচ্ছে নয়েজ যে আছে সেটাকে রিডিউস করতে সাহায্য করবে। আচ্ছা, এখানে যে ভি রেফারেন্স যেটা অ্যাপ্লাই করা হবে, সেই সেম ভি রেফারেন্সটা আমার নন ইনভার্টিং টার্মিনালে অ্যাপিয়ার করবে,
মানে রেফারেন্স ভোল্টেজ যেটা আমরা দেবো সেটাই আমার চলে আসবে কোথায় না নন ইনভার্টিং টার্মিনালে। এবং নন ইনভার্টিং টার্মিনালের ক্ষেত্রে যা ভোল্টেজ হয় ইনভার্টিং টার্মিনালেও সেম ভোল্টেজই হবে। অর্থাৎ যদি আমরা এখানে ভি রেফারেন্স অ্যাপ্লাই করি, যেটা আমাদের ভি রেফারেন্স টার্মিনাল, সেখানে ভি রেফারেন্স অ্যাপ্লাই করি, নন ইনভার্টিং টার্মিনালে কত ভোল্টেজ পাবো ভি রেফারেন্সই পাবো। অর্থাৎ নন ইনভার্টিং যে টার্মিনাল ভি রেফারেন্স ওটা আমরা অ্যাপ্লাই করেছি কত নম্বর টার্মিনালে হচ্ছে যেখানে আমার ভি রেফারেন্স লেখা আছে। ভি রেফারেন্সটা কত নম্বর টার্মিনালে লেখা থাকে আমরা আরেকবার এর পিন ডায়াগ্রামটা দেখে নেব। এই পিন ডায়াগ্রামে দেখো ভি রেফারেন্সটা কত নম্বর টার্মিনালে ছিল না 6 নম্বর টার্মিনাল। 6 নম্বর টার্মিনালে ভি রেফারেন্স আছে। যদি 6 নম্বর টার্মিনালে ভি রেফারেন্স ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করি নন ইনভার্টিং টার্মিনাল অর্থাৎ কিনা 5 নম্বর টার্মিনাল, সেখানে আমার কত আসবে সেখানেও আমার ভি রেফারেন্সই আসবে। মানে যদি আমরা এটা হচ্ছে কত নম্বরে অ্যাপ্লাই করলাম 6 নম্বর পিনে আমরা ভি রেফারেন্স অ্যাপ্লাই করেছি, তাহলে হচ্ছে আমাদের যে নন ইনভার্টিং টার্মিনাল, নন ইনভার্টিং টার্মিনালে ভোল্টেজ কত হবে নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজও হয়ে যাবে আমার ভি রেফারেন্স, সেম ভোল্টেজটাই চলে আসবে। যদি আমার নন ইনভার্টিং এর ভি রেফারেন্স চলে আসে তাহলে আমার যে ইনভার্টিং টার্মিনাল, ইনভার্টিং টার্মিনালটা আমার কোন টার্মিনালটা না এই দিককার যে টার্মিনাল এটা হচ্ছে ইনভার্টিং। ইনভার্টিং টার্মিনালের পিন নাম্বার কত দেখে নেওয়া যাক। ইনভার্টিং টার্মিনালের পিন নাম্বারটা হচ্ছে 4 নাম্বার আর নন ইনভার্টিংটা ছিল 5 নাম্বার। আচ্ছা এটা হলো 5 নাম্বার পিনে ভি রেফারেন্স ভোল্টেজ। তাহলে 4 নাম্বার পিন অর্থাৎ যেটাকে আমরা ইনভার্টিং টার্মিনাল বলছি আইএন ভি বলছি, সেখানেও কত ভোল্টেজ আসবে সেখানেও আমার আসবে হচ্ছে ভি রেফারেন্স, এই ভোল্টেজটাই আসবে। এখানে আসবে আমার ভি রেফারেন্স ভোল্টেজ। ঠিক আছে, নেক্সট হচ্ছে এবার আমাদেরকে কি করতে হবে দেখো ইনভার্টিং আর নন ইনভার্টিং এর ভোল্টেজ তো আমরা পেয়ে গেলাম। এবারে আমাদের কাজ হচ্ছে আমরা এই ডায়াগ্রামটা একবার দেখি। এই যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ইনভার্টিং টার্মিনালে আমার কত এলো ভি রেফারেন্স এলো। তার মানে এই যে ডট করে লেখা আছে এই জায়গাটাতেও ভি রেফারেন্স ভোল্টেজই আসবে। সরি এটা তো পরেরটা। এইখানেও হচ্ছে ইনভার্টিং টার্মিনালে ভি রেফারেন্স এলো, তার মানে এই যে ডট এই টার্মিনাল এখানেও আমার ভি রেফারেন্স আসবে। এবার এখানে কি আছে এইটা হচ্ছে আমার রেগুলেটেড আউটপুট টার্মিনাল। রেগুলেটেড আউটপুট টার্মিনালের পরে একটা রেজিস্টার R1 আর একটা রেজিস্টার আছে R2 এবং এই R1 আর R2 যে সংযোগস্থল এখানে আমার ভোল্টেজটা কত আছে না এখানে আমার ভি রেফারেন্স ভোল্টেজটা আছে। তাহলে আমি একবার ওই জায়গাটুকু একটু ড্র করে নিই। আমার এটা ধরো রেগুলেটেড আউটপুট, এখানে আমার আছে হচ্ছে একটা রেজিস্টার R1 আর একটা রেজিস্টার এর তলায় লাগানো আছে সেটা হচ্ছে ধরো R2। তাহলে এরকম গ্রাউন্ড করা আছে। আচ্ছা এখানকার যে ভোল্টেজ এটাকে আমরা নাম দিচ্ছি কি ভি আউট, এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, তার জন্য এটাকে আমরা লিখছি ভি আউট। আচ্ছা এই যে জায়গাটা এই টার্মিনালটা এটা কার সঙ্গে যুক্ত আছে দেখে নেওয়া যাক। এটা হচ্ছে আমার যুক্ত আছে হচ্ছে ইনভার্টিং টার্মিনালের সঙ্গে এবং উপরের রেজিস্ট্যান্সটা R1 নিচেরটা হলো R2। তাহলে এই রেজিস্ট্যান্সটা হয়ে গেল আমার R1 রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্সটা হয়ে গেল আমার R2 রেজিস্ট্যান্স। এটা আমার কত নাম্বার পিন 4 নাম্বার পিন অর্থাৎ হচ্ছে ইনভার্টিং টার্মিনালের সঙ্গে যুক্ত আছে। এখানে ভোল্টেজ আমরা কত দিয়েছি এখানেও আমরা এই দেখো ভি রেফারেন্স ভোল্টেজই দিয়েছি। তার মানে এই যে R2 রেজিস্টার তার উপরের যে অংশটা এই উপরের যে এই জায়গাটা এখানে আমার ভোল্টেজ আছে অ্যাকচুয়ালি ভি রেফারেন্স, মানে এইখান থেকে এইটুকুর মধ্যে আমাদের ভি রেফারেন্স এই পরিমাণ ভোল্টেজ আছে। ঠিক আছে, এই পরিমাণ ভোল্টেজ আছে। এবার যদি আমরা নর্মাল কেভিএল অ্যাপ্লাই করি এই পথটাতে, যদি আমরা নর্মাল কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি বলতে পারি এই যে পথ এখানে আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি এখানে আমার ভোল্টেজ কত আছে ভি আউট আর এখানে ভোল্টেজ কত আছে 0। তাহলে এখানে কারেন্ট কত যাবে বলো দেখি, এই পথটায় কারেন্ট যাবে হচ্ছে আমার কারেন্ট হচ্ছে কত যাবে ভি আউট ডিভাইডেড বাই কত R1 প্লাস R2, এই পরিমাণ কারেন্টই তো যাওয়ার কথা এই পথটায় R1 প্লাস R2, এটাই হচ্ছে কারেন্ট থ্রু দা পাথ। তাই যদি হয় তাহলে বলো দেখি R2 রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ কত থাকবে, R2 রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজটা কত থাকবে ভি R2 যদি আমরা বলি R2 রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে না I ইন্টু R2। I ইন্টু R2 মানে হচ্ছে কত ভি আউট বাই হচ্ছে R2, সরি ভি আউট ডিভাইডেড বাই হচ্ছে কত R1 প্লাস R2 মাল্টিপ্লাইড বাই টোটালটা মাল্টিপ্লাইড বাই হচ্ছে আমার R2। ঠিক আছে, এইটাই হলো আমার রেজিস্টারের R2 অ্যাক্রসের ভোল্টেজ।
কিন্তু আমরা অলরেডি জানি R2 এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভি রেফারেন্স, তার মানে আমরা এই দুটোকে ইকুয়েট করে দেবো, অর্থাৎ ভি রেফারেন্স যে ভোল্টেজটা আমরা জানি সেইটা ইজ ইকুয়াল টু আমার হয়ে যাচ্ছে কত না, সেটা সমান হয়ে যাচ্ছে আমার ভি আউট, যেটা আমার আউটপুট ভোল্টেজ, ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আমার R1 প্লাস R2, যেটা আমার কারেন্টের জন্য, এটা হচ্ছে আমার কারেন্ট আই, গণিত ভোল্টেজটা পাওয়ার জন্য আমার কি করতে হচ্ছে না, এটাকে আমরা R2 দিয়ে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তার মানে এবার যদি আমরা ভি আউট সমান লিখতে চাই, ভি আউট সমান আমরা কত লিখতে পারি বলো, ভি আউট সমান সাজিয়ে যদি লিখি, ভি আউট সমান হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কত না, R1 প্লাস R2, R1 প্লাস R2 ডিভাইডেড বাই R2 ডিভাইডেড বাই হচ্ছে R2 ইনটু হয়ে যাচ্ছে আমার ভি রেফারেন্স। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, যেটা আমরা অ্যাকচুয়ালি পেতে চাইছি। এটা হলো আমাদের আউটপুট ভোল্টেজ, অর্থাৎ আমরা এই যে আইসি ব্যবহার করলাম, এখান থেকে আমরা যে আউটপুট ভোল্টেজ পাবো তার ম্যাগনিটিউডটা কত হবে না, R1 প্লাস R2 ডিভাইডেড বাই R2 হোল মাল্টিপ্লাইড বাই ভি রেফারেন্স বা রেফারেন্স ভোল্টেজ। ঠিক আছে, এখানে দেখো এটাই হচ্ছে আউটপুট ভোল্টেজের এক্সপ্রেশন, এরকম করে লেখা আছে। তার মানে কি হচ্ছে, আমরা যেহেতু বুঝতে পারছি রেফারেন্স ভোল্টেজ যদি আমরা 7 ভোল্ট দিই, তাহলে এইখানে আমাদের যে ভি আউটটা হবে, বুঝতেই পারছো উপরে আমার বেশি আছে R1 প্লাস R2 আছে, নিচে ছোট জিনিস আছে, মানে এই যে জিনিসটা R1 প্লাস R2 বাই R2 এর মান তো সবসময় একের থেকে বেশিই হবে, মানে আমরা যে ভোল্টেজ আউটপুট এখান থেকে পাবো তার মানটা অবশ্যই 7 ভোল্টের থেকে বেশি হবে যদি আমার ভি রেফারেন্স সমান 7 ভোল্ট হয়। এবং এই পদ্ধতিতে আমরা যে আইসি ব্যবহার করব, সেই আইসি ব্যবহার করে আমরা আউটপুট ভোল্টেজ কত পেতে পারি না, আমরা 7 ভোল্ট থেকে শুরু করে আপ টু 37 ভোল্ট পর্যন্ত আমরা আউটপুট ভোল্টেজ এখান থেকে পেতে পারি। তো এটা হয়ে গেল আমাদের আইসি ভোল্টেজ রেগুলেটর ইউজিং আইসি 723। স্যার কানেকশনটা আরেকবার শর্টে একটু বলে দেবেন স্যার। দেখো আইসির মধ্যে 14 খানা টার্মিনাল আছে, 14 খানার পিন নাম্বার ওয়াইজ এখানে দেখানো নেই, পিন নাম্বারগুলো আগের দিনের যে ভিডিও সেখানে দেখতে পেয়ে যাবে বা ডায়াগ্রামটা তোমাদের আছে। তো এখানে হচ্ছে এইটা হলো একটা রেফারেন্স ভোল্টেজ টার্মিনাল, এখানে আমাদেরকে একটা রেফারেন্স ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, রেফারেন্স ভোল্টেজটা কত নাম্বার পিনে অ্যাপ্লাই করতে হয় না, রেফারেন্স ভোল্টেজটা অ্যাপ্লাই করতে হয় দেখে নাও 6 নাম্বার পিন, আইসির যে 6 নাম্বার পিন সেখানে আমরা রেফারেন্স ভোল্টেজ অ্যাপ্লাই করি। ঠিক আছে, তাহলে আইসির 6 নাম্বার পিনে আমরা একটা রেফারেন্স ভোল্টেজ অ্যাপ্লাই করলাম এবং 6 নাম্বার পিনের সঙ্গে একটা রেজিস্টার R3 এর মাধ্যমে আমরা নন ইনভার্টিং যে টার্মিনাল সেটাকে যুক্ত করে দিলাম। নন ইনভার্টিং যে টার্মিনাল, সেই টার্মিনালের পিন নাম্বার হচ্ছে 5। দেখো নন ইনভার্টিং ইনপুট টার্মিনাল যেটা হচ্ছে 5 নাম্বার পিন। ঠিক আছে, তাহলে এই অংশটার কানেকশন বুঝে গেলে, এই অংশটার কানেকশনটা বুঝে গেলে বাঁ দিকটা। আচ্ছা, এবার হচ্ছে আমাকে তো একটা ইনপুট ভোল্টেজ দিতে হবে, যে ভোল্টেজটাকে আমি কম করে বা বাড়িয়ে আমরা যে ভোল্টেজটা থেকে আমরা অ্যাকচুয়াল আমাদের রেগুলেটেড আউটপুট ভোল্টেজটা আমরা পেতে চাই। ঠিক আছে, সেই ইনপুট ভোল্টেজটা আমাদেরকে কোথাও একটা দিতে হবে। তো ইনপুট ভোল্টেজ যেটা হচ্ছে সেটা আমাদের এইখানে একটা ইনপুট ভোল্টেজ আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ভি প্লাস যে টার্মিনাল, ভি প্লাস টার্মিনালটা অ্যাকচুয়ালি কত নম্বর পিনে আছে, ভি প্লাস টার্মিনাল যেটা আছে এই যে 12 নম্বর পিন, 12 নম্বর পিনে হচ্ছে ভি প্লাস, আর 11 নম্বর পিন হচ্ছে ভিসি বা ভিসিসিও বলা চলে ওটা। তাহলে দেখো এই যে 12 আর 11, 12 আর 11 দুটো পিন, তো দুটোকে শর্ট করা আছে তার বাইরে তার দিয়ে, এবং 12 নম্বর পিনের ওখানে একটা ইনপুট ভোল্টেজ ভি ইন অ্যাপ্লাই করা হলো। ঠিক আছে, মানে আইসিটাকে তো পাওয়ার দিতে হবে, তাছাড়া তো চলবে না, এটা চলবে, এটা পাওয়ারটাও দিতে হবে। কোথা থেকে দেবো, ইনপুট ভোল্টেজ আমরা এখান থেকে একে সাপ্লাই করবো, ভি প্লাস আর ভিসিসি দে আর শর্টেড। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই যে ভি মাইনাস টার্মিনাল, যেটা হচ্ছে আমাদের ভি মাইনাস টার্মিনাল অ্যাকচুয়ালি কত নম্বর পিনে আছে, দেখো ভি মাইনাসটা হচ্ছে 7 নম্বর পিন, 7 নম্বর পিন হচ্ছে ভি মাইনাস। এই ভি মাইনাসটাকে কি করা হয়েছে, গ্রাউন্ড করে দেওয়া হয়েছে, মানে গ্রাউন্ডের সঙ্গে তার দিয়ে যুক্ত করে দেওয়া হয়েছে। এবার হচ্ছে আমরা আউটপুটের দিকে চলে আসি। আউটপুটের দিকে কি কি আছে না, ভি আউট টার্মিনাল, ভি আউটটা কত নম্বর পিন আছে, ভি আউটটা দেখো 10 নম্বর পিন, 10 নম্বর পিন হচ্ছে আমার ভি আউট, আর কারেন্ট লিমিট হচ্ছে 2 নাম্বার, কারেন্ট সেন্স হচ্ছে 3 নাম্বার পিন। তাহলে 10 নাম্বার হচ্ছে ভি আউট, এটা হলো 10 নাম্বার পিন, এটাকে আমরা যুক্ত করেছি একটা তারের মাধ্যমে, কারেন্ট লিমিট যেটা 2 নাম্বার পিনে ছিল তার সঙ্গে যুক্ত করা আছে, এবং সেখান থেকে একটা রেজিস্টার আরএসসি, যেটাকে শর্ট সার্কিট রেজিস্ট্যান্সও বলা হয়, আদারওয়াইজ এখান দিয়ে হিউজ কারেন্ট যদি ফ্লো করে যায় তাহলে তো একটা ড্যামেজ হতে পারে, সেটা যাতে না হয় সেই কারেন্টকে লিমিট করার জন্য এই শর্ট সার্কিট একটা রেজিস্টার এখানে ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো এই শর্ট সার্কিট রেজিস্টার কারেন্ট লিমিট এবং
ভোল্টেজ আউটপুট ভি আউটপুট দুটো টার্মিনালকে শর্ট করে যেটা পেলাম তার সঙ্গে আমরা আর এস সি অর্থাৎ শর্ট সার্কিট রেজিস্টারকে কানেক্ট করে এখান থেকে আমরা রেগুলেটেড আউটপুট যেটাকে আমরা পেতে চাই সেটাকে সংগ্রহ করব। ঠিক আছে, আর কি করব না, এই যে রেগুলেটেড আউটপুট এখান থেকে, সরি আমার এই ডায়াগ্রামটা ছিল, এখানে হচ্ছে ভি আউট এবং সিএল কারেন্ট লিমিট তাকে শর্ট করে এখানে আর এস সি কানেক্ট করে আমরা রেগুলেটেড আউটপুটটা সংগ্রহ করব। এবং আরেকটা জিনিস আমরা করব যে রেগুলেটেড আউটপুট সেটাকে আমরা কারেন্ট সেন্স এই টার্মিনালের সঙ্গে যুক্ত করে রেখেছি, এখান থেকে কারেন্টটা সেন্স করবে। এবং এখানে যে আমার আর ওয়ান আর আর টু একটা হচ্ছে একটা রেজিস্টার নেটওয়ার্ক ফর্ম করা হয়েছে যার মধ্যে আর টু টার্মিনালটাকে গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করা আছে, আর এই যে আর ওয়ান আর আর টু যে সংযোগস্থল সেই সংযোগস্থলের সঙ্গে তাকে যুক্ত করা হয়েছে না ইনভার্টিং টার্মিনালটাকে। ইনভার্টিং টার্মিনাল মানে হচ্ছে কত নাম্বার পিন, দেখো ইনভার্টিং টার্মিনাল মানে হচ্ছে আমাদের 4 নাম্বার পিন। ঠিক আছে, 4 নাম্বার পিন, আইসির যে 4 নাম্বার পিন সেটা হলো এই ইনভার্টিং টার্মিনাল, তার সঙ্গে আমার আর ওয়ান এবং আর টু সংযোগস্থল যুক্ত করা আছে। এবং এটা হচ্ছে কম্পেনসেশন, ফ্রিকোয়েন্সি কম্পেনসেশন। এটা কত নাম্বার পিনে ছিল না, ফ্রিকোয়েন্সি কম্পেনসেশন ছিল আমার 13 নাম্বার পিনে। তো 13 নাম্বার পিন, এটা হচ্ছে আইসি 13 নাম্বার পিন, আর হচ্ছে এটা কত নাম্বার না 4 নাম্বার পিন। তাদের মধ্যে দেখো এখানে একটা ক্যাপাসিটার যার ম্যাগনিটিউড হচ্ছে 100 পিকোফ্যারাড, সেই ক্যাপাসিটারটাকে এই দুটোর মধ্যে লাগানো হয়েছে। ক্যাপাসিটারটাকে কেন লাগানো হয়েছে না, ক্যাপাসিটার হচ্ছে নয়েজটাকে অ্যাবজর্ব করবে বা নয়েজের পরিমাণটাকে কমিয়ে দেবে। ঠিক আছে, এবং এইভাবে এখান থেকে আমরা এক্সপ্রেশনটা বার করলাম যে আউটপুট ভোল্টেজ। হ্যাঁ স্যার, ওই ক্যাপাসিটরে যেটা 100 পিকোফ্যারাড আছে ওটা স্যার মান কি লিমিটেড, মানে 7 থেকে 37 ভোল্টের মধ্যে কি ওটা 100 পিকোফ্যারাডই হবে প্রতিবার? হ্যাঁ, ওটা জেনারেলি 100 পিকোফ্যারাডই ইউজ করা হয়। ঠিক আছে, দেখা গেছে যে এক্সপেরিমেন্ট করে যে 100 পিকোফ্যারাড দিলে সব থেকে অপটিমাম পারফরমেন্স হচ্ছে। ঠিক আছে, তো এবার হচ্ছে এখান থেকে আউটপুট ভোল্টেজ যেটা হচ্ছে ভি রেফারেন্স গণিত আর ওয়ান প্লাস আর টু বাই আর টু। তাহলে এখান থেকে এই যে আউটপুট মানে রেগুলেটেড আউটপুট যেখানটা লেখা আছে ওখানে যদি আমরা একটা ভোল্ট মিটার কানেক্ট করি তাহলে দেখা যাবে যে ওখান থেকে আমরা এইরকম একটা আউটপুট ভোল্টেজ পাবো, ভি রেফারেন্স মাল্টিপ্লাইড বাই আর ওয়ান প্লাস আর টু ডিভাইডেড বাই আর টু। ঠিক আছে, তো এইভাবে আমাদের একটা আইসি ভোল্টেজ রেগুলেটর কাজ করছে। মানে আমরা এখানে এই ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে আমরা যে ইনপুট ভোল্টেজ দিচ্ছি বা রেফারেন্স ভোল্টেজ যেটা দিচ্ছি তার থেকে আমরা বেশি ভোল্টেজ কিন্তু আউটপুট হিসাবে পেতে পারছি। আবার কম ভোল্টেজ চাইলে আমরা এর আগের দিন যে কানেকশন দেখিয়েছি সেই অনুযায়ী কানেকশনের মাধ্যমে আমরা কম ভোল্টেজও পেতে পারি। মানে এই যে আইসি 723 যে ভোল্টেজ রেগুলেটরটার কথা বলা হলো এর মাধ্যমে কিন্তু আমরা বেশি ভোল্টেজও চাইলে পেতে পারি, কম ভোল্টেজও চাইলে পেতে পারি। মানে ভোল্টেজ আউটপুট দ্যাট ইজ অ্যাডজাস্টেবল। ঠিক আছে, অ্যাডজাস্ট করা যায় ওটাকে, সেই কারণেই কিন্তু একে নাম দেওয়া হয়েছে অ্যাডজাস্টেবল ভোল্টেজ রেগুলেটর। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা দেখবো যে অ্যাডভান্টেজেস কি আছে না। অ্যাডভান্টেজেস হচ্ছে যে আইসি 723 মানে অথবা এলএম আইসি 723ও বলা হয় একে। তো এর মাধ্যমে এটা হচ্ছে লো নয়েজ কম থাকে, ভোল্টেজ রেঞ্জ ইজ ওয়াইড মানে অনেক বেশি রেঞ্জ পর্যন্ত আমরা আউটপুট ভোল্টেজ এর মাধ্যমে পেতে পারি। এবং এখানে আমরা সাপোর্ট ফর এক্সটার্নাল পাস ট্রানজিস্টার, যদি আমরা চাই যে বেশি আউটপুট আমরা সংগ্রহ করব এখান থেকে বা বেশি কারেন্ট পাস করাবো সেক্ষেত্রে আমরা চাইলে এক্সটার্নাল পাস ট্রানজিস্টার ইউজ করতে পারি। ইট ইজ এক্সট্রিমলি ফ্লেক্সিবল। ঠিক আছে, কমপ্লিট টেম্পারেচার রেঞ্জ অ্যাক্সেসিবল মানে হচ্ছে ওয়াইড রেঞ্জ, একটা বড় টেম্পারেচার মাইনাস টেম্পারেচার থেকে শুরু করে আপ টু অনেক হাই টেম্পারেচার পর্যন্ত, প্রায় অনেক 100 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা পর্যন্ত এই ধরনের আইসি কাজ করতে পারে। মানে একটা ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচারে এই ধরনের আইসি কাজ করতে পারে, মানে এক্সট্রিম এনভায়রনমেন্টেও কিন্তু এই ধরনের আইসি কাজ করে দেবে। ঠিক আছে, মরুভূমি থেকে শুরু করে একদম শীত প্রধান দেশ সব জায়গাতে এই ধরনের আইসি আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো এগুলো হচ্ছে সমস্ত অ্যাডভান্টেজ অফ এলএম আইসি 723। ঠিক আছে, এবারে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কি না, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কারেন্ট লিমিটিং ইজ নট এক্সাক্ট। ঠিক আছে, আর ভোল্টেজ রেগুলেটর হিসাবে যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু আমাদেরকে অনেক কিছু ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে, কারণ আমাদেরকে ওইরকম রেজিস্ট্যান্সের ভ্যালুগুলোকে সেট করতে হবে। আর ওয়ান আর টুর ভ্যালু কত হবে তার উপরে আমার ভোল্টেজ আউটপুটটা ডিপেন্ড করবে। তার মানে কি এখানে আমাদের আমরা চাইলেই যে কোনো ভোল্টেজ পেতে পারি ঠিক কথা, কিন্তু তার জন্য অনেক খাটনি আছে। মানে আর ওয়ান আর টু আর এগুলোর ভ্যালুর উপরে নির্ভর করে তো আমার আউটপুটটা পাবো। তো এই আউটপুটগুলো পেতে গেলে আমাকে আর ওয়ান আর টু ঠিক মতো করে সিলেক্ট করতে হবে, কিন্তু অন্যান্য যে আইসি গুলো ছিল সেখানে এই সমস্ত রেজিস্ট্যান্সের ভ্যালু সিলেকশনের কোনো ডিফিকাল্টি ছিল না। তো এই কারণে বলা যেতে পারে যে যখন আমরা ভোল্টেজ রেগুলেটর হিসাবে ইউজ করছি তখন কিছু কিছু ডিফিকাল্টি অবশ্যই আছে, এবং কারেন্ট লিমিটিং যেটা হয় সেটা কিন্তু নট এক্সাক্ট।
অ্যান্ড কারেন্ট লিমিটিং ইজ সেন্সিটিভ টু ওভারলোড। যখন ওভারলোড কন্ডিশন হয়ে যায় তখন কিন্তু এর পারফরমেন্স ভালো থাকে না, মানে বেশি লোড যখন হয়ে যায় বা বেশি কারেন্ট যখন ফ্লো করতে চায় তখন এর কারেন্ট লিমিটিং ক্যাপাসিটিটা কিন্তু অত ভালো ফাংশন করে না। তো এটাও হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। তো এই পর্যন্ত আমাদের ছিল ভোল্টেজ রেগুলেটর। আচ্ছা, ইলেকট্রিক্যাল যে ডিপার্টমেন্ট তাদের হচ্ছে এই পর্যন্তই ছিল, ঠিক আছে। তো মেকানিক্যাল ডিপার্টমেন্টের একটা এক্সট্রা ভোল্টেজ রেগুলেটর হিসাবে আছে, এটাকে বলা হচ্ছে এসএমপিএস, ঠিক আছে। এইটা কিন্তু অনলি ফর ডিএমই, তাদের সিলেবাসেই আছে, ইলেকট্রিক্যালের সিলেবাসে এটা নেই, ছোট একটা টপিক, তাই আমি এখানে কভার করে দিচ্ছি, ঠিক আছে। তো এসএমপিএস তার ফুল ফর্ম হচ্ছে সুইচড মোড পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। এটা এটা কি, এটাও হচ্ছে এক ধরনের ভোল্টেজ রেগুলেটরি, মানে এর মাধ্যমেও আমরা একটা রেগুলেটেড আউটপুট ভোল্টেজ পেয়ে থাকি। তো এর ফাংশনিং এবং এর ব্লক ডায়াগ্রামটা কিভাবে করে ডিটেল ডিসকাশনে আমরা যাব না, এর ব্লক ডায়াগ্রামটা তোমাদের সিলেবাসে আছে, তো আমরা বেসিক্যালি ওইটাই নিয়ে ডিসকাস করব। তো দেখে নেওয়া যাক যে এসএমপিএস অথবা সুইচড মোড পাওয়ার সাপ্লাই এটা অ্যাকচুয়ালি কি। তো an electrical power supply that incorporates a switching regulator to convert electrical power efficiently, মানে যে ইলেকট্রিক্যাল পাওয়ার আছে সেটাকে কনভার্ট করতে হবে। কনভার্ট করে কি করবে না, নির্দিষ্ট যে ভোল্টেজ আউটপুট সেটা সংগ্রহ করবে, তার জন্য এটা এক ধরনের পাওয়ার সাপ্লাই যাকে নাম দেওয়া হয়েছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। এটা কি করে না, ইট ট্রান্সফারস পাওয়ার ফ্রম আ সোর্স টু আ লোড while কনভার্টিং ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, মানে একটা সোর্স থেকে এটা পাওয়ার নেবে এবং তার মধ্যে নিজের মধ্যে এটা ওটাকে ট্রান্সফর্ম করবে, ট্রান্সফর্ম করে যে ডিজায়ার্ড ভোল্টেজ লেভেল আছে সেই ডিজায়ার্ড ভোল্টেজ লেভেলে সে পাওয়ারটাকে সাপ্লাই করে দেবে লোডকে, ঠিক আছে। এবং ভোল্টেজ রেগুলেশন ইজ অ্যাচিভড বাই ভ্যারিং দ্য রেশিও অফ অন টু অফ টাইম, মানে এটা হচ্ছে একটা ডিভাইস, যে ডিভাইসে আমরা কতক্ষণ এটা অন থাকবে বা কতক্ষণ অফ থাকবে, অন টাইম অ্যান্ড অফ টাইম অফ দ্য এর কম্পোনেন্ট গুলো আছে যেটা, সেগুলোকে কন্ট্রোল করে আমরা ভোল্টেজ রেগুলেশন অ্যাচিভ করতে পারি, মানে যে ভোল্টেজ আমরা চাইছি সেই ভোল্টেজই আমরা পেতে পারি, ঠিক আছে। এটাকে মানে বাইরে নব আছে সেগুলোকে অ্যাডজাস্ট করে আমরা ডিজায়ার্ড আউটপুট ভোল্টেজ এর মাধ্যমে পেতে পারি। তো অ্যাডভান্টেজেস কি, এসএমপিএস বা সুইচ মোড পাওয়ার সাপ্লাই, এটার অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা লো ওয়েট, মানে এর ওয়েট খুব হালকা, স্মল সাইজে ছোট, হাই এফিসিয়েন্সি, অনেক বেশি এফিসিয়েন্ট, মানে যত আউটপুট বাই ইনপুট, যতটা আউটপুট পাওয়ার আমরা সেখান থেকে পাচ্ছি বাই যতটা ইনপুট আমরা দিচ্ছি, রেশিও ইজ হাই। অ্যান্ড লো পাওয়ার ডিসিপেশন, মানে পাওয়ার লস এখানে কম হচ্ছে। আচ্ছা, ওয়াইড রেঞ্জ অফ ইনপুট ভোল্টেজ, মানে অনেক বেশি ওয়াইড রেঞ্জ, মানে অনেক কম ভোল্টেজ থেকে শুরু করে বেশি ভোল্টেজ, একটা ওয়াইড রেঞ্জের ওপরে এটা ঠিক মতো করে ফাংশন করতে পারে। অ্যান্ড রিডিউস কস্ট, এর কস্ট কম, এগুলো হচ্ছে এর অ্যাডভান্টেজ। আচ্ছা, এবার আমরা মেন টপিক অর্থাৎ কিনা এর ব্লক ডায়াগ্রাম, সেটাই আমরা চলে আসবো। ব্লক ডায়াগ্রামে কি আছে দেখো, ব্লক ডায়াগ্রাম অফ এসএমপিএস অথবা সুইচ মোড পাওয়ার সাপ্লাই। এখানে আমরা কি বললাম যে এটা হচ্ছে একটা ইনপুট এক জায়গা থেকে নেবে এবং আউটপুট দেবে। তা ইনপুটটা নেবে কি, ইনপুট নেবে সবসময় অল্টারনেটিং পাওয়ার সাপ্লাই বা অল্টারনেটিং কারেন্ট যে পাওয়ার সাপ্লাই সেটা এরা ইনপুট হিসাবে নেবে। তো এটা হচ্ছে মেন ইনপুট। আচ্ছা, এই যে ইনপুটটা নিল, প্রথমে কি করবে না, ইনপুটটাকে প্রথমে এ রেকটিফাই করবে এবং ফিল্টার করবে। যদি ইনপুট যেটা এসি সাপ্লাই আসবে সেই এসি সাপ্লাইটাকে নিয়ে এটা প্রথমে কি করলো, ওটাকে রেকটিফাই করে দিল। ইনপুট এসি সাপ্লাই এরকম এলো, সেটাকে এটা কি করলো না, রেকটিফাই করে ডিসিতে কনভার্ট করে দিল, ঠিক আছে। এসএমপিএস প্রথমে এটাকে রেকটিফাই করে এরকম ডিসিতে কনভার্ট করলো, এরকম ডিসি পাবে তো একটা রেকটিফায়ার থেকে। এবার এই যে ডিসিটা পেলো, এই ডিসিটাকে আরো স্মুথ করার জন্য কি করলো না, ফিল্টার সার্কিট ইউজ করলো। ফিল্টার ইউজ করলে কি হয়, ফিল্টার ইউজ করলে যেটা হবে যে এর মধ্যে যে পালসেশনটা ছিল, পালসেশনের পরিমাণটা অনেকটা কমে যাবে। এইরকম একটা আউটপুট ধরো হয়ে গেল, ফিল্টার ইউজ করে ধরো এরকম একটা আউটপুট পেয়ে গেল। বেশ, এতদূর পর্যন্ত হলো। এবার এই যে ফিল্টারের পরে যে আউটপুট, সেটাকে অ্যাপ্লাই করে দিল একটা ইনভার্টার চপারের মধ্যে, ঠিক আছে। ইনভার্টার কি করবে, ইনভার্টার হচ্ছে সেই যে ডিসি যেটা এলো সেই ডিসিটাকে আবার এ কিন্তু এসিতে কনভার্ট করবে। এই যে ডিসি এলো এটাকে কিন্তু আবার এ ফার্দার ডিসিতে কনভার্ট করবে, সরি এসিতে কনভার্ট করবে। এবং কত কিরকম এসিতে কনভার্ট করবে, মানে এই যে এসিটা এখান থেকে মেন এসি যেটা এসেছিল সেটা তো 50 হার্টজের এসি ছিল, কিন্তু এই যে ডিসিটা এলো সেই ডিসিটাকে ইনভার্টার কত ফ্রিকোয়েন্সির এসিতে কনভার্ট করবে সেটা ডিপেন্ড করবে
এখানে আমরা ইনভার্টারের মধ্যে যে সমস্ত সুইচিং ডিভাইসগুলো অ্যাপ্লাই করব বা ইউজ করব তাদের সুইচিং ফ্রিকোয়েন্সি কত তার উপরে, ঠিক আছে। মানে এখানে যে আউটপুটটা হবে এটা কিন্তু এসি হবে, কিন্তু এসির ফ্রিকোয়েন্সি কিন্তু এই মেন এসির মতো এরকম হবে না, এর থেকে ডিফারেন্ট হবে, ঠিক আছে। এবার এইখান থেকে যে এসিটা পাওয়া গেল সেই এসিটাকে নিয়ে একটা আরেকটা ট্রান্সফরমারের মধ্যে দেবে, এটাকে বলা হচ্ছে আউটপুট ট্রান্সফরমার। তাহলে এখানে আমার ডিসি ঢুকলো, এটাকে আবার এসিতে কনভার্ট করলো, এবং এসিতে কনভার্ট করে যে এসিটা পেলো সেটাকে আবার একটা ট্রান্সফরমারের মধ্যে দিল। এই ট্রান্সফরমারকে বলা হচ্ছে আউটপুট ট্রান্সফরমার। এবার আউটপুট ট্রান্সফরমার কি করছে না, এই ভোল্টেজ লেভেলটাকে চেঞ্জ করে দিচ্ছে, এখানে যে ইনপুট এসি ঢুকছে ভোল্টেজ লেভেলটাকে তো চেঞ্জ করবে, এবং আউটপুট ট্রান্সফরমারের মাধ্যমে আমরা ভোল্টেজটাকে আমাদের ডিজায়ার্ড লেভেলে নিয়ে যাব। তারপরে সেটাকে কি করবো না, তারপরে সেটাকে ফার্দার হচ্ছে আউটপুটটাকে রেকটিফাই করা হবে, এবং রেকটিফাইয়ের পরে সেটাকে আবার ফিল্টার করে দেওয়া হবে, ঠিক আছে। এবং হচ্ছে এখান থেকে আমরা ফাইনাল যে ডিসি আউটপুট সেটা সংগ্রহ করব। তাহলে এখানে কতগুলো স্টেপ হলো দেখো, প্রথমে মেন এসি এলো, রেকটিফাই করলো, ফিল্টার করলো, ডিসি পাওয়া গেল, সেই ডিসিটাকে ইনভার্টারের মধ্যে দিল, ইনভার্টার সেটাকে আবার কি করলো না আবার এসিতে কনভার্ট করলো, এই এসিটাকে একটা ট্রান্সফরমারের মধ্যে সাপ্লাই করলো, সেই ট্রান্সফরমার এর ভোল্টেজ লেভেলটাকে চেঞ্জ করে দিল, সেই চেঞ্জ হয়ে যাওয়া ভোল্টেজ লেভেল যে এসি সেটাকে দেওয়া হলো আবার একটা আউটপুট রেকটিফায়ারের মধ্যে এবং ফিল্টারের মধ্যে, মানে ফাইনালি এখান থেকে আমরা আবার একটা ডিসি পাবো, ঠিক আছে। সেই যে ডিসি সেটাই হচ্ছে আমার ফাইনাল ডিসি আউটপুট। এবং এখানে একটা ফিডব্যাকেরও সিস্টেম আছে। ফিডব্যাকের সিস্টেমটা কি দেখো, এখান থেকে ডিসি আউটপুট যেটা পেলো সেটা এখান থেকে আবার একটা সেন্স করার সিস্টেম আছে, যে ডিসি আউটপুটটা এক্স্যাক্টলি কত আছে, আমাদের যে ডিজায়ার্ড ডিসি আউটপুট ছিল সেটা কি আছে না নেই, যদি থাকে তাহলে কিছু করার দরকার নেই, যদি না থাকে তাহলে কি করবে, এই যে চপার কন্ট্রোলার এ কিছু সিগন্যাল প্রোভাইড করবে ইনভার্টারের মধ্যে, যখন ইনভার্টারের মধ্যে যে সুইচিং এলিমেন্টস গুলো আছে তাদের যে সুইচিং ফ্রিকোয়েন্সি সেটাকে তখন চেঞ্জ করে দেওয়া হবে, এবং চেঞ্জটা হবে কিসের বেসিসে না এখানে যে আউটপুটটা পাওয়া যাচ্ছে তার বেসিসে। যদি দেখা যায় আউটপুট ডিজায়ার্ড আউটপুট নেই এখানে, তখন দেখবে যে এখানে ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করার দরকার আছে, ঠিক আছে। তখনই কন্ট্রোলার কিন্তু এই ইনভার্টারের যে সুইচিং এলিমেন্টস তাদের সুইচিং ফ্রিকোয়েন্সিকে অল্টার করবে, আদারওয়াইজ করবে না, ঠিক আছে। তার মানে এখানে আমরা অনেক একটা স্টেবল ডিসি আউটপুট পাচ্ছি, মানে একদিকে তো আমরা এখান থেকে ডিসি আউটপুট স্টেবল পাচ্ছিলামই, তারপরেও যদি কোনো ডিফিকাল্টি থাকে বা কোনো প্রবলেম থাকে সেটাকে সেন্স করে আরো রেকটিফিকেশন বা আরো প্রিভেন্টিভ কোনো উপায় এখানে কিন্তু রাখা হচ্ছে, মানে যেহেতু এখানে একটা কন্ট্রোলারের প্রসেস এখানে থাকছে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মেন আমাদের ব্লক ডায়াগ্রাম অফ এসএমপিএস, এখানকার যে মেন কম্পোনেন্ট সেগুলো আমরা এখানে ডেসক্রাইব করলাম। স্যার ইনভার্টার চপারের কাজটা কি বললেন? ইনভার্টার হচ্ছে তোমার ওটা এই যে ডিসি ঢুকবে সেটাকে আবার এসিতে কনভার্ট করবে। তাহলে স্যার প্রথমে ডিসি করবার দরকার কি ছিল? দেখো এখানে হচ্ছে যে মেন যে এসিটা ঢুকেছিল, ঠিক আছে, এটার ফ্রিকোয়েন্সি একরকম ছিল, ঠিক আছে। এবার হচ্ছে আমি চাইছি এখানে যে আমার এসিটা যেটা হবে সেই এসিটার ফ্রিকোয়েন্সি মেন এসির সঙ্গে সেম না থাকুক, তা আমি ফ্রিকোয়েন্সি ডাইরেক্টলি কি করে চেঞ্জ করবো? একটা এসি ধরো আমার 50 হার্জের এসি আছে, সেটার ফ্রিকোয়েন্সি আমি তো ডাইরেক্টলি চেঞ্জ করতে পারবো না। আমি যদি ফ্রিকোয়েন্সিটাকে বাড়াতে চাই আমি কি ডাইরেক্টলি বাড়াতে পারবো? পারবো না। তাহলে আমাকে বাড়াতে গেলে কি করতে হবে? প্রথমে আমাকে এসিটাকে ডিসিতে করতে হবে, দিয়ে যে ডিসিটা পাবো সেই ডিসিটাকে আমি ইনভার্টারের মাধ্যমে আমাদের যে ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি আমরা চাই সেই ফ্রিকোয়েন্সি এসিতে চেঞ্জ করে দেবো, ঠিক আছে। এই যাতে ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করার অপশনটা থাকে তার জন্যই এই প্রথম স্টেপটাকে করতে হচ্ছে, আদারওয়াইজ এটা করার দরকারই ছিল, ঠিক আছে। তো এখানে দেখো বিভিন্ন স্টেজগুলো একটু লিখে দেওয়া হয়েছে। ইনপুট রেকটিফায়ার স্টেজ কি করে না ইট কনভার্ট এসি টু ডিসি। আচ্ছা ইনভার্টার স্টেজ, ইনভার্টার কি করে না ইনভার্টার স্টেজ কনভার্টস দ্য ডিসি whether directly from the input or from the rectifier stage, ঠিক আছে। মানে এই যে ডিসি যেটা আছে সেটাকে, যেটা হচ্ছে আমার রেকটিফায়ার স্টেজ থেকে যেটা পেয়েছে সেটাকে আবার কনভার্টস করে দেয় এসিতে, ঠিক আছে। কনভার্টস দ্য ডিসি টু এসি হবে এটা, ঠিক আছে, টু এসি। আচ্ছা অনেক সময় কি হয় ইনভার্টারের মধ্যে এরকম কিছু কিছু ইনভার্টার বা সাইক্লো কনভার্টার বলে একটা জিনিস আছে, যেটা ডিটেল পাওয়ার ইলেকট্রনিক্স এর জিনিস, সেটার মাধ্যমে কিন্তু কি করা যায় না ডাইরেক্ট এসি যেটা আছে সেটার ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে দেওয়া সম্ভব, ঠিক আছে। সেটাও কিন্তু একটা পসিবিলিটি আছে, যদি সেইটা ব্যবহার করা হয় ইনভার্টার হিসাবে তখন কিন্তু আমার আর এটা লাগবে না, মানে তখন আর আমার এই স্টেজটাকে তখন আমরা
ডিফার করতে পারি। যদি আমরা সাইক্লো কনভার্টার এখানে ইউজ করি, মানে ডাইরেক্ট এসির যে ফ্রিকোয়েন্সি আমরা ডাইরেক্টলি চেঞ্জ করতে পারি, সেটা করলে আমাকে আর এই রেক্টিফায়ারটা লাগবে না। কিন্তু যে মেন মানে আমাদের বোঝার সুবিধার্থে আমরা যদি আমরা নর্মাল ইনভার্টারের কথা ভাবি, তাহলে কিন্তু আমাদেরকে এটাই করতে হবে যে মেন এসি যেটা আসবে সেটাকে প্রথমে আমরা রেক্টিফাই করে ডিসি করব, দিয়ে সেই যে ডিসিটা পাবো সেই ডিসিটাকে ফার্দারলি আবার এসিতে কনভার্ট করা হবে। এই ইনভার্টারের কাজটা কি? এই ডিসিটাকে এসিতে পরিণত করা এবং তার সাথে সাথে হচ্ছে কোন ফ্রিকোয়েন্সিতে এসিটা আসবে সেটাকে কন্ট্রোল করা। কারণ এর মধ্যে কিছু ইলেকট্রনিক কিছু ডিভাইসেস থাকে যেগুলোর সুইচিং ফ্রিকোয়েন্সিকে আমরা চেঞ্জ করতে পারি, এবং সুইচিং ফ্রিকোয়েন্সিকে যদি চেঞ্জ করে দিই তাহলে যে আউটপুট আমরা এসি এখান থেকে পাবো তার ফ্রিকোয়েন্সিটা আমরা কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে আউটপুট ট্রান্সফরমার। আউটপুট ট্রান্সফরমারের কাজ কি? ইফ দ্য আউটপুট is required to be isolated from the input, the inverted AC is used to draw the primary winding of high frequency transformer. This converts the voltage up or down to the required voltage level on the secondary winding. মানে আমরা এখানে যে এসিটা পেলাম সেই এসিটা আমাদের যে ডিজায়ার্ড আউটপুট ভোল্টেজ সেই লেভেলে তো নিয়ে যেতে হবে। তো তার জন্য আমাদের এখানে আউটপুট ট্রান্সফরমার ব্যবহার করতে হচ্ছে, এবং তারই সাথে সাথে আউটপুট ট্রান্সফরমার আরো একটা কাজ করছে। ট্রান্সফরমারে যেহেতু আমরা জানি দুটো সাইড থাকে, একটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং আর একটা হচ্ছে আমার সেকেন্ডারি ওয়াইন্ডিং। এটা ট্রান্সফরমারের মধ্যে আমার দুটো ওয়াইন্ডিং থাকে, তো প্রাইমারি ওয়াইন্ডিং, এদিকটা হলো ধরো সেকেন্ডারি ওয়াইন্ডিং। তো প্রাইমারি ওয়াইন্ডিং থেকে সেকেন্ডারি ওয়াইন্ডিং কে একদম ইলেকট্রিক্যালি কিন্তু কোনো কানেকশন থাকে না। ইলেকট্রিক্যালি দিস টু ওয়াইন্ডিংস আর কমপ্লিটলি সেপারেটেড। ঠিক আছে, তো যেহেতু এটা ইলেকট্রিক্যালি সেপারেটেড তার জন্য প্রাইমারির সঙ্গে সেকেন্ডারি কিন্তু কোনো ইন্টারাকশন হয় না। তো দুটো সাইডকে আইসোলেট করার কাজটাও কিন্তু এই ট্রান্সফরমারটা করে দিচ্ছে। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে আমার আউটপুট রেকটিফায়ার। আউটপুট রেকটিফায়ারের কাজ কি? দ্য ডিসি আউটপুট ইজ রিকোয়ার্ড, যদি ডিসি আউটপুট দরকার হয়, আমাদের দরকার তো হবেই, দ্য এসি আউটপুট ফ্রম দ্য ট্রান্সফরমার ইজ রেকটিফাইড, মানে ট্রান্সফরমার থেকে প্রাপ্ত যে এসি আউটপুট সেটাকে আবার রেকটিফাই করে দেওয়া হবে। ঠিক আছে, এবং চপার কন্ট্রোলার এর কাজ কি? এর কাজ হচ্ছে দেখো, ফিডব্যাক সার্কিট, ইট মনিটরস দ্য আউটপুট ভোল্টেজ অ্যান্ড কম্পেয়ার উইথ দ্য রেফারেন্স ভোল্টেজ। মানে আমাদের যে রেফারেন্স ভোল্টেজ অর্থাৎ যেটা আমাদের ডিজায়ার্ড ভোল্টেজ সেটার সঙ্গে এটাকে কম্পেয়ার করবে। মানে এখানে যে আউটপুট ভোল্টেজটা পাচ্ছে, ধরো আমরা আউটপুট ভোল্টেজ পাচ্ছি এখান থেকে সাপোজ 12 ভোল্ট। ঠিক আছে, আমাদের চাই হচ্ছে আমাদের ধরো এখানে দরকার হচ্ছে, মানে ধরো এখান থেকে আমাদের দরকার হচ্ছে 12 ভোল্ট, কিন্তু আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি সে 11.5 ভোল্ট। তার মানে কি? there is a difference between the DC output which is actually obtained and which is desired। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো এই যে কন্ট্রোলার, এই কন্ট্রোলার কি করবে? এই ডিফারেন্সটাকে সেন্স করবে, মানে রেফারেন্স কত আছে এবং অ্যাকচুয়ালি কত হচ্ছে দুটোকে সেন্স করবে। দুটোকে সেন্স করে কম্পেয়ার করবে, যে কোনো যদি ডিফারেন্স থাকে সেই অনুযায়ী এ তখন ইনভার্টারকে সিগন্যাল পাঠাবে যে মানে এর যে সুইচিং ফ্রিকোয়েন্সি এর মধ্যেকার যে ইলেকট্রনিক কম্পোনেন্ট সেটাকে অল্টার করার জন্য। ঠিক আছে, তো এইভাবে চপার কন্ট্রোলার এর যে পারফরমেন্স সেটাকে আরো বেটার করতে সাহায্য করছে। এবার হচ্ছে এসএমপিএস এর ব্যবহার আমরা কোথায় দেখতে পাই? দেখো, এর হচ্ছে মেশিন টুল ইন্ডাস্ট্রি, বিভিন্ন মেশিনে আমরা দেখতে পাই। সিকিউরিটি সিস্টেম মানে ক্লোজড সার্কিট ক্যামেরা, সিসি ক্যামেরা যেগুলোকে বলে, সেখানে আমরা এর অ্যাপ্লিকেশন দেখতে পাই। নেক্সট হচ্ছে সাপোর্ট সিস্টেম উইথ পিএলসি। পিএলসি মানে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, সেখানে আমরা এর এসএমপিএস এর ব্যবহার দেখতে পাই। পার্সোনাল কম্পিউটারেও এসএমপিএস ইউজ করা যায়, এবং মোবাইল ফোন চার্জারের ক্ষেত্রেও এসএমপিএস এর ব্যবহার আছে। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের এসএমপিএস বা সুইচ মোড পাওয়ার সাপ্লাই। তো মেকানিক্যালদের সিলেবাসে এটা শুধুমাত্র আছে, ইলেকট্রিক্যালের সিলেবাসে মেনশন করা নেই। ঠিক আছে, তো এই পর্যন্ত হয়ে গেলে আমাদের যে এই চ্যাপ্টারটা অর্থাৎ রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই, এই চ্যাপ্টারটা এখানে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো এইটুকু পার্টের মধ্যে কারো ডাউট থাকলে বলো। স্যার এখানটা আমাদেরকে পড়তে হবে না? না, তোমাদের এই এসএমপিএস টা পড়ার দরকার নেই। এসএমপিএস টা তোমাদের পড়ার দরকার নেই। ঠিক আছে, এসএমপিএস পার্টটা শুধুমাত্র মেকানিক্যালদের সিলেবাসেই আছে, ওই সিলেবাসে এটা দেখছি না। জেনে রাখতে পারো, কিন্তু তোমাদের এখানে নেই। ঠিক আছে, সিলেবাসে ওটা লেখা নেই।
ঠিক আছে, তো এবার তাহলে এই চ্যাপ্টারে যদি কোনো ডাউট না থাকে, আমি তাহলে নেক্সট যে আমাদের চ্যাপ্টারটা আছে, নেক্সট চ্যাপ্টারটা আমি একটু শুরু করছি। নেক্সট চ্যাপ্টার আমাদের কি আছে? দেখো, নেক্সট যে চ্যাপ্টারটা আমি পড়াবো এটা হচ্ছে স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রিক্যালের সিলেবাসে, এটা হচ্ছে ইউনিট 6। স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ারের মধ্যে এখানে কি কি টপিক আছে না, প্রথমে বলছে স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ার ইউজিং বিজেটি, অর্থাৎ বাইপোলার জাংশন ট্রানজিস্টর ব্যবহার করে স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ার কিভাবে তৈরি করা হয়। নেক্সট হচ্ছে ডিটারমিনেশন অফ কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার গেন, ফেজ শিফট বিটুইন ইনপুট আউটপুট রেজিস্ট্যান্স অ্যান্ড গ্রাফিক্যাল অ্যানালিসিস অফ দ্য অ্যাম্প্লিফিকেশন। ঠিক আছে, এগুলো আছে। নেক্সট হচ্ছে এসি লোড লাইন। এর আগে আমরা ডিসি লোড লাইন সম্পর্কে পড়েছি ট্রানজিস্টর বায়াসিং চ্যাপ্টারে। এখানে আছে এসি লোড লাইন। নেক্সট হচ্ছে ফাংশন অফ ইনপুট অ্যান্ড আউটপুট কাপলিং ক্যাপাসিটার, এমিটার, বাইপাস ক্যাপাসিটার, এখানে বিভিন্ন ক্যাপাসিটার তাদের ব্যবহারগুলোর কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে সিঙ্গেল স্টেজ সিই অ্যাম্প্লিফায়ার, মানে হচ্ছে কমন এমিটার অ্যাম্প্লিফায়ার উইথ ভোল্টেজ ডিভাইডার বায়াস, ইটস অপারেশন উইথ সার্কিট ডায়াগ্রাম। একটা সিঙ্গেল স্টেজ মানে একটা স্টেজে একটা কমন এমিটার অ্যাম্প্লিফায়ার উইথ ভোল্টেজ ডিভাইডার বায়াস কিভাবে অ্যাম্প্লিফিকেশনের কাজ করছে তার সার্কিট ডায়াগ্রাম এবং অপারেশন বুঝতে হবে। নেক্সট হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ আ সিঙ্গেল স্টেজ সিই অ্যাম্প্লিফায়ার, কমন এমিটার অ্যাম্প্লিফায়ারের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখতে হবে, ব্যান্ডউইথ অ্যান্ড ইটস সিগনিফিকেন্স এটা জানতে হবে। নেক্সট হচ্ছে নিড অফ ক্যাসকেড অর মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার অ্যান্ড গেইন অফ অ্যাম্প্লিফায়ার, কেন এক একটা স্টেজ মানে সিঙ্গেল স্টেজগুলোকে কেন ক্যাসকেড করে মাল্টিপল স্টেজে কনভার্ট কেন করা হয় এবং কনভার্ট করলে তার গেইন কীরকম হয় এটা জানতে হবে। এবং নেক্সট হচ্ছে টাইপস অফ অ্যাম্প্লিফায়ার কাপলিং, অর্থাৎ কি কি ধরনের অ্যাম্প্লিফায়ারের কাপলিং হতে পারে, অর্থাৎ আরসি কাপলিং, ট্রান্সফর্মার কাপলিং অ্যান্ড ডাইরেক্ট কাপলিং। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যালের সিলেবাস। নেক্সট হচ্ছে আমাদের যে মেকানিক্যালের সিলেবাসটা আছে সেখানটা আমরা দেখে নেব কোথায় আছে চ্যাপ্টারটা। মেকানিক্যালের যে সিলেবাস দেখো, সেখানে হচ্ছে ইউনিট 5 এটা, ঠিক আছে, গ্রুপ সি তার মধ্যে ইউনিট 5। এখানে কি বলছে না সিলেবাসটা দেখো, এখানে বলছে কনসেপ্ট অফ অ্যাম্প্লিফিকেশন, স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ার ইউজিং বিজেটি, ডিটারমিনেশন অফ দ্য ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার গেন, ইনপুট আউটপুট রেজিস্ট্যান্স। ঠিক আছে, সিঙ্গেল স্টেজ কমন এমিটার অ্যাম্প্লিফায়ার উইথ ভোল্টেজ ডিভাইডার বায়াস, ইটস এক্সপ্লেনেশন, ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ আ সিঙ্গেল স্টেজ কমন এমিটার অ্যাম্প্লিফায়ার, বেল অ্যান্ড ডেসিবেল ইউনিট, এখানে এটা এক্সট্রা আছে, বেল এবং ডেসিবেল ইউনিটটা কি সেটা জানতে হবে। নেক্সট হচ্ছে ব্যান্ডউইথ অ্যান্ড ইটস সিগনিফিকেন্স। নেক্সট হচ্ছে যে ক্যাসকেড অ্যাম্প্লিফায়ার। ক্যাসকেড অ্যাম্প্লিফায়ার মানে হচ্ছে মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার, নিড অফ মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার, গেইন অফ দ্য অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, এটাও আছে। নেক্সট হচ্ছে টাইপস অফ অ্যাম্প্লিফায়ার কাপলিং, অর্থাৎ আরসি কাপলিং, ট্রান্সফর্মার কাপলিং অ্যান্ড ডাইরেক্ট কাপলিং। আর নেক্সট হচ্ছে টু স্টেজ অ্যাম্প্লিফায়ার সার্কিট ডায়াগ্রাম, ওয়ার্কিং, ফ্রিকোয়েন্সি রেসপন্স, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ ইচ। ঠিক আছে, মানে হচ্ছে মাল্টি স্টেজ যে অ্যাম্প্লিফায়ার সেগুলো কিভাবে আমরা ইউজ করছি, তাদের ডায়াগ্রাম, ওয়ার্কিং, ফ্রিকোয়েন্সি রেসপন্স, অর্থাৎ এই যে ইউনিট 5 এটা হয়ে গেল আমাদের মেকানিক্যালের সিলেবাস। এবং ইলেকট্রিক্যালের সিলেবাসে এটা হচ্ছে কত নম্বর ইউনিট? এটা হচ্ছে 6 নম্বর ইউনিট। ঠিক আছে, দুটো সিলেবাস হচ্ছে অলমোস্ট সেম। তো এই চ্যাপ্টারটা আমরা এবার কভার করব। তো প্রথমে আমরা এই যে স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ার, তো স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ার মানেটা কি সেটা আমরা প্রথমে জানবো।
তো দেখো, প্রথমে এর আগে আমরা যখন ট্রানজিস্টার পড়েছি তখন আমরা কি জেনেছি না, ট্রানজিস্টার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা কি করে না অ্যাম্প্লিফিকেশনে সাহায্য করে বা অ্যাম্প্লিফায়ার হিসাবে কাজ করে। অ্যাম্প্লিফায়ার হিসাবে কাজ করে মানে কি, এখানে যখন আমরা একটা লো ভোল্টেজ একটা ইনপুট হিসাবে দিচ্ছি ইন দ্য প্রাইমারি সাইড, আমরা কিন্তু আউটপুটে একটা অ্যাম্প্লিফাইড সেম আউটপুটই পাচ্ছি, মানে সেম দেখতে একটা আউটপুট পাচ্ছি, প্যাটার্নটা সেম থাকছে, কিন্তু তার অ্যাম্প্লিটিউডটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। যেরকম ধরো আমরা কমন এমিটার কনফিগারেশনের ক্ষেত্রে দেখেছি। কমন এমিটার কনফিগারেশন কিরকম থাকে দেখে নেওয়া যাক একবার। কমন এমিটার মানে কে থাকবে, এমিটার ইজ কমন টু বোথ দ্য ইনপুট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আউটপুট। এটা ধরো একটা ট্রানজিস্টার, ট্রানজিস্টারের তিনটি টার্মিনাল, এই টার্মিনালের নাম হলো আমার বেস টার্মিনাল, এই টার্মিনালের নাম হলো আমার এমিটার টার্মিনাল, আর এই টার্মিনালের নাম হলো কালেক্টর টার্মিনাল। এটা হলো একটা ট্রানজিস্টর। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করতে চাই না, এই যে অ্যাম্প্লিফায়ার হিসাবে আমরা এটাকে কাজ করাতে চাই। অ্যাম্প্লিফায়ার হিসাবে আমরা কিভাবে কাজ করাবো, আচ্ছা আমরা তার সঙ্গে বায়াসিং চ্যাপ্টারও পড়েছি। বায়াসিং চ্যাপ্টারে আমরা কি দেখেছি না, আমরা সেপারেটার দুটো ব্যাটারি এখানে আর ইউজ করব না। তার পরিবর্তে আমরা কি করব, তার পরিবর্তে আমরা এখানে একটা সিঙ্গেল আমরা ভোল্টেজ সোর্স ব্যবহার করব। সেই ভোল্টেজ সোর্সের মান কত না প্লাস ভিসিসি। যদি আমরা একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্স ইউজ করি তাহলে আমরা প্রথমে কি করব, এখানে একটা যে আমার এমিটার কালেক্টর টার্মিনাল, সেখানে আমরা আমাদের লোড রেজিস্টার হিসাবে আরসি এটাকে আমরা কানেক্ট করে দিলাম। এটা ধরো আমাদের একটা রেজিস্টার কানেক্ট হয়ে গেল। আচ্ছা, বেসের ওখানে আমরা কি করেছিলাম, ভোল্টেজ ডিভাইডার বায়াসিং এর ক্ষেত্রে এখানে আমরা দুটো রেজিস্টার ইউজ করেছিলাম। একটা হচ্ছে R1 রেজিস্টার উপর থেকে, আর নেক্সট হচ্ছে নিচ থেকে গ্রাউন্ডের মধ্যে আমরা আরেকটা রেজিস্টার ইউজ করেছিলাম, তার নাম হচ্ছে R2 রেজিস্টার। ঠিক আছে, এটাকে আমরা কোথায় করেছি, এটাকে আমরা গ্রাউন্ড করে দিচ্ছি, এটা আমরা গ্রাউন্ড করে দিলাম। তার মানে এই রেজিস্টারটা হয়ে গেল আমাদের R1 রেজিস্টার, আর এই রেজিস্টারের নাম হয়ে গেল আমার R2 রেজিস্টার, আর এই রেজিস্টারের নাম হয়ে গেল আমার আরসি রেজিস্টার। ঠিক আছে, আচ্ছা এইখানে আমরা একটা আরেকটা রেজিস্টার আমরা ইউজ করব, যেটা হচ্ছে এমিটারের ওখানে। এখানেও ধরো একটা এমিটার রেজিস্টার আমরা ইউজ করছি, এই রেজিস্টারের নাম হচ্ছে RE রেজিস্টার। এই রেজিস্টারের নাম হচ্ছে RE রেজিস্টার। এটা আমরা কোথায় দেখেছি এই ডায়াগ্রামটা, এটা আমরা বায়াসিং চ্যাপ্টারে দেখেছি। আমরা এর আগে যখন আমরা বিজেটি চ্যাপ্টারটা পড়েছিলাম তখন আমরা কেবলমাত্র মানে দেখেছিলাম যে এই বেস এমিটার এখানে একটা ব্যাটারি, আবার এদিকে কালেক্টর আর এমিটারের মধ্যে আরেকটা ব্যাটারি আমরা ইউজ করতাম ফর বায়াসিং পারপাস। কিন্তু যখন আমরা বায়াসিং চ্যাপ্টারটা পড়ে ফেললাম তখন আমরা দেখলাম যে দুটো এরকম ডিফারেন্ট ব্যাটারি ইউজ করা ইজ নট প্র্যাকটিক্যাল, রাদার আমরা একটা সিঙ্গেল সোর্স বা ব্যাটারি ইউজ করেই কিন্তু আমরা বায়াসিং এর কাজটা সেরে ফেলতে পারি। তার জন্য এই সার্কিট, এই যে সার্কিটারি আমরা ইউজ করছি, এই সার্কিটটাকে বলা হচ্ছে বায়াসিং সার্কিট। ঠিক আছে, তো এই পরিস্থিতিতে আমরা বায়াসিং তো করে দিলাম, কিন্তু শুধু বায়াসিং করে কি হবে, আমরা চাইছি কি, আমরা চাইছি হচ্ছে এই ট্রানজিস্টার যেটা আছে এটা আমাদের অ্যাম্প্লিফায়ার হিসাবে কাজ করুক। অ্যাম্প্লিফায়ার হিসাবে যে কাজ করবে, তো কি অ্যাম্প্লিফাইটা করবে, অ্যাম্প্লিফায়ার করতে গেলে আমাকে একটা সিগন্যাল তো দিতে হবে। সিগন্যাল আমরা কোথায় দেবো, সিগন্যালটা আমরা অ্যাপ্লাই করব হচ্ছে আমাদের এই বেস টার্মিনালে। বেসের ওখানে আমরা একটা সিগন্যাল দেব। আচ্ছা, বেসের ওখানে আমরা সিগন্যাল তো দেবো, তার সঙ্গে সঙ্গে আমরা কি করি, ওখানে আমরা সেখানে কিন্তু আরেকটা ক্যাপাসিটার আমরা ইউজ করি। ক্যাপাসিটার আমরা ইউজ করি, আমি যখন এর আগে ডায়াগ্রাম দেখিয়েছিলাম বায়াসিং চ্যাপ্টারে তখন আমরা এই ক্যাপাসিটারটার ব্যবহার দেখিয়েছিলাম। এর যে কি ইউজ সেটা আমরা এখানে এই চ্যাপ্টারে আমরা ডেসক্রাইব করবো। তো ধরো এখানে আমরা একটা কি ইউজ করলাম, এখানে আমরা একটা সিগন্যাল অ্যাপ্লাই করলাম, এটা হলো আমার ইনপুট সিগন্যাল। ঠিক আছে, এবার এই যে ইনপুট সিগন্যাল, এই ইনপুট সিগন্যালটা কিন্তু একটা লো ভোল্টেজ সিগন্যাল, মানে এটা যে খুব অ্যাম্প্লিফাইড সিগন্যাল তা না, এটার ধরো ম্যাগনিটিউডটা খুবই সামান্য একটা ম্যাগনিটিউড। ঠিক আছে, এই সিগন্যালে এবার আমরা কি চাইছি না, এই সামান্য ম্যাগনিটিউডের সিগন্যালটাকে আমরা অ্যাপ্লাই করলাম কোথায় না, টু দা বেস টার্মিনাল অফ দা ট্রানজিস্টার। ঠিক আছে, ট্রানজিস্টারের বেস টার্মিনালে আমরা অ্যাপ্লাই করে দিলাম, এবং এর পরিবর্তে আমরা কি পাবো, এইখানে আমাদের যে বেস কারেন্ট, একটা বেস কারেন্ট ফ্লো হবে, এখানে এখানে একটা বেস কারেন্ট ফ্লো হবে। এই যে বেস কারেন্ট হলো, সেই বেস কারেন্টটার জন্য কিন্তু একটা অ্যাম্প্লিফাইড আমার কি কারেন্ট ফ্লো হবে না, কালেক্টর কারেন্ট ফ্লো হবে। এই যে কালেক্টর কারেন্ট ফ্লো হবে, আমরা কি জানি কালেক্টর কারেন্টের মান কত হয়, বেস কারেন্ট কিন্তু সামান্য হয়, আর কালেক্টর কারেন্ট যেটা হয় আইসি, দ্যাট ইজ নিয়ারলি ইকুয়াল টু হাউ মাচ, দ্যাট ইজ নিয়ারলি ইকুয়াল টু হচ্ছে বিটা ইন্টু আইবি।
প্লাস হচ্ছে আমাদের লিকেজ কারেন্টটা থাকে, কিন্তু সেটাকে আমরা এখানে কনসিডার করছি না। কিন্তু আমরা যদি শুধুমাত্র বিটা আইবিটাকেও কনসিডার করি তাহলেও কিন্তু আইসি ইকুয়াল টু বিটা আইবি হচ্ছে, যেখানে বিটার ভ্যালু কত হয়, বা বিটার ভ্যালু হচ্ছে নিয়ারলি ইকুয়াল টু হচ্ছে 100 200 এরকম রেঞ্জের মধ্যে থাকে, মানে 100 থেকে 500 এই রেঞ্জের মধ্যে বিটার ভ্যালুটা থাকে। মানে আমরা সামান্য একটা বেস কারেন্ট দিচ্ছি এখানে, কিন্তু কালেক্টর কারেন্টের পরিমাণটা কিন্তু তুলনায় অনেক বেশি হবে। যদি আমরা ধরো বেস কারেন্টের পরিমাণ আমরা ধরে নিই যে আমাদের হচ্ছে 5 মাইক্রো অ্যাম্পিয়ার, বেস কারেন্ট মানে কি হয়, মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে থাকে। তো ধরো বেস কারেন্ট আইবি ইজ ইকাল টু আমার হয়ে গেল কত না 5 মাইক্রো অ্যাম্পিয়ার। তো এই পরিস্থিতিতে আমার যে কালেক্টর কারেন্ট হওয়ার কথা যদি কত হবে বলে দেখি, যদি আমরা ধরে নিই যে বিটা 500 ইকুয়াল টু 100, যদি বিটা ইকুয়াল টু 100 ধরে নিই, তাহলে 5 ইন্টু 100 মাইক্রো অ্যাম্পিয়ার, 5 ইন্টু 100 মাইক্রো অ্যাম্পিয়ার, 5 ইন্টু 100 মাইক্রো অ্যাম্পিয়ার মানে হচ্ছে 0.5 মিলি অ্যাম্পিয়ার, তাই তো। 500 মাইক্রো অ্যাম্পিয়ার মানে আমরা বলতে পারি 0.5 মিলি অ্যাম্পিয়ার, মানে কিন্তু কালেক্টর কারেন্ট যেটা হবে সেটা কিন্তু বেস কারেন্টের থেকে অনেক বেশি হবে। এবং যদি সরি, মিলি অ্যাম্পিয়ার, হচ্ছে 0.5 মিলি অ্যাম্পিয়ার। এবং যদি আমরা এখানে একটা রেজিস্টার ইউজ করি, ধরো রেজিস্টার যেটা আছে এখানে, যে রেজিস্টারটা আছে, রেজিস্টারের মান আমরা সাপোজ ধরে নিচ্ছি যে এটা হলো আমার 10 কিলো ওহম, তাহলে এখানে আমরা কত ভোল্টেজ পাবো বলে দেখি। 10 কিলো ওহম যদি এখানে রেজিস্ট্যান্স হয়, তাহলে এর মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে আইসি, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে, আইসির মধ্যে আইসি কারেন্টটা যখন আরসির মধ্যে দিয়ে ফ্লো করবে কত ভোল্টেজ ড্রপ হবে, আইসি গণিত আরসি, আইসির মান কত, আইসির মান 0.5 মিলি অ্যাম্পিয়ার, আইসি গণিত আরসি সমান কত হবে, তাহলে আইসি গণিত আরসি সমান হয়ে যাবে আমার হচ্ছে 0.5 মিলি অ্যাম্পিয়ার গণিত হচ্ছে 10 কিলো ওহম। কিলো ওহম আর মিলি অ্যাম্পিয়ারের 10⁻³ আর -3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 0.5 ইন্টু 10 এত ভোল্ট, মানে এখানে আমরা আউটপুট পেয়ে যাবো হচ্ছে 5 ভোল্ট। মানে এই 5 ভোল্ট আমার এই রেজিস্টারের মধ্যে ড্রপ হচ্ছে। কিন্তু এখানে যে 5 মাইক্রো অ্যাম্পিয়ার আমরা বেস কারেন্ট ফ্লো করিয়েছিলাম, তার জন্য আমাকে ইনপুট কত দিতে হয়েছে, সে 5 মিলি ভোল্ট। 5 মিলি ভোল্ট অফ ইনপুট ভোল্টেজ উইল বি সাফিসিয়েন্ট টু ফ্লো বেস কারেন্ট অফ 5 মাইক্রো অ্যাম্পিয়ার। তার মানে আমরা অলমোস্ট এখানে যদি 5 মিলি ভোল্ট একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, এই ভি ইনপুটের মান যদি আমার 5 মিলি ভোল্ট হয়, সেক্ষেত্রে আমার কালেক্টর এর অ্যাক্রসে যে রেজিস্টারটা লাগানো আছে সেখানে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে 5 ভোল্ট। মানে আমরা ইনপুট দিচ্ছি 5 মিলি ভোল্ট, অথচ আমরা আউটপুট পাচ্ছি বলতে পারো যে 5 ভোল্ট। তার মানে কি হচ্ছে, আমরা আউটপুট বাই ইনপুটের যদি রেশিওটা দেখি, ভোল্টেজের রেশিওটা যদি আমরা 5 ভোল্ট বাই 5 মিলি ভোল্ট করে দেখি কত হচ্ছে, 5 ভোল্ট মানে হচ্ছে 5000 ভোল্ট, 5000 মিলি ভোল্ট ভাবতে পারি আমরা, 5000 মিলি ভোল্ট বাই হচ্ছে আমার 5 মিলি ভোল্ট, মানে হচ্ছে অলমোস্ট 1000 গুণ হয়ে যাচ্ছে। এটা একটা এক্সাম্পল হিসাবে আমি জাস্ট দিলাম, প্র্যাকটিক্যাল ডেটা নয়। তো ধরো 5000 গুণ, এটা কি হচ্ছে না, আমার আউটপুট ভোল্টেজ, যেটা আমরা ওই যে কালেক্টরের অ্যাক্রসে লাগানো রেজিস্টারে যতটা আমরা ভোল্টেজ ড্রপ পাচ্ছি 5 ভোল্ট, মানে সেটাকে আমরা মিলি ভোল্টে করলে 5 গুণিত 1000 মিলি ভোল্ট। আর এখানে আমরা ইনপুট হিসাবে কত দিলাম, মাত্র 5 মিলি ভোল্ট দিয়েছিলাম। তো আমার রেশিওটা কত হলো, রেশিও ইজ অলমোস্ট 1000, মানে হচ্ছে প্রায় 1000 গুণ এটা অ্যাম্প্লিফাইড হয়ে গেল। তাহলে এই ব্যাপারটা সেন্স করো, ব্যাপারটা কি হচ্ছে, যে অ্যাকচুয়ালি আমরা এখানে একটা লো ভোল্টেজ ইনপুট হিসাবে দিচ্ছি, হাওয়েভার আমরা কিন্তু কালেক্টরের অ্যাক্রসে যে রেজিস্টার সেখানে একটা হাই ভোল্টেজ ড্রপ আমরা পাচ্ছি। মানে আমরা অ্যাকচুয়ালি ভোল্টেজ সিগন্যাল যেটা আছে সেটাকে আমরা অ্যাম্প্লিফাই করতে পারছি, ঠিক আছে। তো এটাই হচ্ছে কিন্তু ট্রানজিস্টরের একটা মেন ফাংশন, যে ইট ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে। এবং এটা যেহেতু একটা ছোট সিগন্যাল, মানে একটা লো, এটা তো এই যে 5 মিলি ভোল্ট বা 10 মিলি ভোল্ট, এই সিগন্যালগুলো কি সিগন্যাল, এগুলো হচ্ছে খুবই স্মল সিগন্যাল, তাই না। এই স্মল সিগন্যাল যে আছে ভোল্টেজ, সেগুলোকে এরা অ্যাম্প্লিফাই করতে পারছে, তো সেই কারণে একে স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ার বলা হচ্ছে। তো এবারে আমরা চলে আসব যে এই যে স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ার, এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এই গ্রাফটা কিসের গ্রাফ বলতো, এটা হচ্ছে আমাদের একটা ট্রানজিস্টরকে যখন আমরা ড্রাইভ করি ইন দা কমন এমিটার মোড, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ ঠিক, এটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তো এই যে বিভিন্ন কার্ভ গুলো আমরা দেখতে পাচ্ছি, এটা ধরো একটা কার্ভ, যখন আমার বেস কারেন্ট কত আছে 5 মাইক্রো অ্যাম্পিয়ার আছে, এই একটা গ্রাফ। এটা কখন আছে, আমার 10 মাইক্রো অ্যাম্পিয়ার যখন বেস কারেন্ট আছে। যখন আমার বেস কারেন্ট হচ্ছে 15 মাইক্রো অ্যাম্পিয়ার, তখন আমার এরকম একটা গ্রাফ পাচ্ছি। যখন 20 মাইক্রো অ্যাম্পিয়ার, তখন এরকম গ্রাফ পাচ্ছি। মানে যত আমার বেস কারেন্ট বাড়বে না,
তত হচ্ছে কি বাড়বে, তত হচ্ছে আমাদের কালেক্টর কারেন্টটা বাড়বে। এবং এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কার্ভ তার মধ্যে দুটো পার্ট আছে, মানে ফ্রম দিস রিজিয়ন টু দিস রিজিয়ন। দেখো এখানে কিন্তু কি হচ্ছে এইটুকুর মধ্যে না, আমাদের যখন আমরা ভোল্টেজ ভিসিটাকে বাড়াচ্ছি, ভিসিটাকে যত বাড়াচ্ছি আমাদের কিন্তু কালেক্টর কারেন্টটা তত বাড়ছে। কতটুকুর মধ্যে না, এইটুকুর মধ্যে। কিন্তু তারপর থেকে কি হয়ে যাচ্ছে, তারপর থেকে কিন্তু ইট অলমোস্ট রিমেন কনস্ট্যান্ট। যত ভিসি বাড়ায় না কেন, আইসি কিন্তু অলমোস্ট কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার আইবি, অবভিয়াসলি ফর এ পার্টিকুলার আইবি। ঠিক আছে, তাহলে এইখান থেকে এইটুকু, যতটুকুর মধ্যে আমাদের যে কালেক্টর কারেন্ট যেটা ভিসি বাড়ানোর সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে, এইটুকু রিজিয়নকে কি রিজিয়ন বলে, এখান থেকে এইটুকু রিজিয়নটাকে আমরা কি রিজিয়ন বলতে পারি, মানে এই দিকের অংশটাকে, এই অংশটাকে এটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। আচ্ছা, এবারে হচ্ছে স্যার হ্যাঁ বলো। ওহমিক রিজন বলতে পারি স্যার ওকে? তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু মানে আমরা যদি সেন্স, মানে যে আমাদের যে প্র্যাকটিক্যাল সেন্স, ওহমের সূত্র যদি আমরা বলি, ওহমের সূত্র অনুযায়ী যদি আমরা বলি, সেই অনুযায়ী কিন্তু এই রিজিয়নটাকে ওহমিক রিজিয়ন বলা যায়। কারণ হচ্ছে দেখো, ওহমের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে ভোল্টেজ ভ্যারিজ অ্যাজ কারেন্ট। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এইটুকুর মধ্যেই ব্যাপারটা ঘটছে, মানে এই যে স্যাচুরেশন রিজিয়নটা আমরা ড্র করেছি, এইটুকু রিজিয়নের মধ্যেই কিন্তু আমার যে ভোল্টেজ দ্যাট ইজ লিনিয়ারলি প্রপোর্শনাল টু, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হচ্ছে আমাদের কারেন্ট হচ্ছে। ঠিক আছে, তো সেই হিসাবে কিন্তু আমরা এটাকে ওহমিক রিজিয়ন বলতে পারি। ঠিকই বলেছো। তো ব্যাপারটা হচ্ছে যে এই রিজিয়নটা হচ্ছে আমাদের স্যাচুরেশন রিজিয়ন। তো তারপরে এইখান থেকে যে অংশটা এর মধ্যে আমার ভোল্টেজ বাড়ার সঙ্গে সঙ্গে কারেন্টটা কনস্ট্যান্ট থাকলো, সেই অংশটাকে আমরা বলছি কি না, সেই অংশটাকে আমরা বলছি হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। ঠিক আছে, এবং এইখান দিয়ে যে অংশটা আমার, এইখানে যদি আমরা আরেকটা কারেন্ট ড্র করতাম, যেটার জন্য আমার কত হতো না, যেখানে আমার অ্যাকচুয়ালি যদি আমরা এখানটায়, এখানে যদি আরেকটা কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স আমরা ড্র করতাম, দ্যাট ইজ ফর আইবি ইকুয়াল টু 0 মাইক্রো অ্যাম্পিয়ার, আইবি ইকুয়াল টু 0 মাইক্রো অ্যাম্পিয়ার যদি আমরা একটা কারেন্ট ড্র করতাম, তখন আমরা কি বলতে পারতাম না, সেটাকে তার তলার যে অংশটা, সেই অংশটাকে আমরা বলতাম হচ্ছে যে ওটা হচ্ছে কাট অফ রিজিয়ন। ঠিক আছে, এটা হচ্ছে 0-র জন্য যদি আমরা একটা কার্ভ ড্র করি। তো ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করছে কখন, ট্রানজিস্টার কিন্তু অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করছে অনলি when the ট্রানজিস্টার ইজ অপারেটিং ইন দ্য অ্যাক্টিভ রিজিয়ন। এই অ্যাক্টিভ রিজিয়নের মধ্যেই কিন্তু ট্রানজিস্টারটা একটা অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করছে বলে আমরা বলতে পারি। তো এবার দেখো এখানে যে কার্ভটা দেখতে পাচ্ছ, এখানে এই পিঙ্ক কালারের কার্ভের এর মানে কি? এর মানে হচ্ছে, আমি এখানে কারেন্ট কার্ভটাকে আরেকবার রিড্র করি। ধরো আমি 3টে নিলাম, ঠিক আছে, তার মধ্যে এই যে আইবি, ইট ইজ ফর আইবি ইকুয়াল টু কত, দিস কার্ভ ইজ ফর আইবি ইজ ইকুয়াল টু সে 10 মাইক্রো অ্যাম্পিয়ার। ঠিক আছে, 10 মাইক্রো অ্যাম্পিয়ার। এবং এখানে ধরে নেওয়া হচ্ছে এই যে 10 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্টটা, এটা কিসের জন্য ফ্লো করছে না, এই 10 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে ডিউ টু বায়াসিং অনলি। মানে যখন আমরা কোনো রকম কোনো সিগন্যাল অ্যাপ্লাই করিনি, যদি কোনো সিগন্যাল আমরা অ্যাপ্লাই না করি, তাহলে কি কোনো কারেন্ট ফ্লো হবে না? তখনও কিন্তু কারেন্ট ফ্লো হবে। মানে এই যে ছবি আমরা যদি দেখি, এখানে যদি আমরা এই সিগন্যালটা অ্যাপ্লাই করতাম, যদি আমরা না করতাম, মানে আমি এই সিগন্যালটা যদি না অ্যাপ্লাই করতাম, তখন কি এখানে কোনো কারেন্ট ফ্লো হতো না বেস দিয়ে? তখনও কিন্তু একটা কারেন্ট ফ্লো হতো। কেন হতো? কারণ এখানে আমরা একটা ব্যাটারি লাগিয়ে রেখেছি, ভিসিসি, মানে বায়াসিং করে রেখেছি, বায়াসিং এর জন্য একটা কারেন্ট হতো। এবং এই পরিস্থিতি যে কালেক্টর কারেন্টটা হতো, এই কারেন্টটাকে বলা হয় কি কারেন্ট না, জিরো সিগন্যাল বেস কারেন্ট বলতে পারি আমরা। তো জিরো সিগন্যাল যদি বেস কারেন্ট হয়, তার করেসপন্ডিং একটা কালেক্টর কারেন্টও থাকবে জিরো সিগন্যাল কন্ডিশনে। তো ধরা যাক এখানে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর তো আইসি গুলোকে লিখছি, কালেক্টর কারেন্ট গুলোকে লিখছি। তো ধরা যাক এই আইবি কারেন্ট যেটা হচ্ছে 10 মাইক্রো অ্যাম্পিয়ার, দিস ইজ ফ্লোয়িং অনলি ডিউ টু দ্য বায়াসিং কন্ডিশন, মানে জিরো সিগন্যাল কন্ডিশন। ঠিক আছে, এবারে হচ্ছে আমরা কি করছি না, এরপরে আমরা একটা সিগন্যাল অ্যাপ্লাই করলাম। যে সিগন্যালটা আমরা অ্যাপ্লাই করলাম, সিগন্যালের ক্ষেত্রে দেখা যাচ্ছে, সিগন্যালটা যখন আমরা অ্যাপ্লাই করলাম, তখন আমরা দেখতে পাচ্ছি যে যে এই সিগন্যালটা এইরকম, মানে কখনো সিগন্যালটা বাড়ছে, এসি সিগন্যাল তো, কারণ আমরা যে বেসে এখানে যে সিগন্যালটা অ্যাপ্লাই করেছি, ধরো এই সিগন্যালটা কি সিগন্যাল, এটা হচ্ছে আমার এসি সিগন্যাল। এটা তো অল্টারনেটিং কারেন্ট একটা আমরা অ্যাপ্লাই করেছি, তাই না? এই সিগন্যাল যেটা আছে, এই সিগন্যালটা হচ্ছে আমার এসি সিগন্যাল। এসি সিগন্যাল যখন আমরা অ্যাপ্লাই করি, এসি সিগন্যাল কি হয়, একবার বাড়ে একবার কমে, একবার বাড়ে একবার কমে।
তো যখন এটা বাড়বে, এসি সিগন্যালটা যখন পজিটিভ দিকে থাকবে, তখন যদি পজিটিভ দিকে থাকার মানেটা কি, পজিটিভ দিকে থাকার মানে হচ্ছে বেসটা মোর বায়াস হবে, মোর পজিটিভ ভোল্টেজ পাবে আমার, যখন আমার এটা পজিটিভ হাফ সাইকেল হবে। তার যদি বেশি বায়াসিং পাই তাহলে কি হবে, বেস কারেন্টের পরিমাণটা বেড়ে যাবে। তাহলে যদি আমার প্রথমে বেস কারেন্ট 10 মাইক্রো অ্যাম্পিয়ার ছিল, যখন আমার এটা পজিটিভ হাফ সাইকেল হবে অ্যাপ্লাইড ইনপুট সিগনালে, তখন আমার এটা আস্তে আস্তে বাড়বে, বেড়ে আমার ধরো এইরকম হবে, তারপরে আবার আস্তে আস্তে কমলো। ঠিক আছে, আবার হচ্ছে যখন আমরা কি করছি না, যখন আমরা নেগেটিভ হাফ সাইকেলের কথা দেখবো, নেগেটিভ হাফ সাইকেলে কি হবে, বেস সিগন্যালটা আস্তে আস্তে আবার কমবে, মানে যেহেতু যখন নেগেটিভ যখন হাফ সাইকেল আসছে, মানে এই নেগেটিভ হাফে কি হচ্ছে, বেসে যে পজিটিভ ভোল্টেজটা ভিসিসির জন্য পড়ছিল সেটা যা ছিল তাকে ম্যাগনিটিউডটা একটু কমে যাচ্ছে না, কারণ এটা নেগেটিভ ভোল্টেজটা তার সঙ্গে যুক্ত হচ্ছে। তার মানে এখানে যতটা পজিটিভ ছিল তার থেকে একটু কম পজিটিভ হবে, এবং কম পজিটিভ হওয়ার মানে হচ্ছে কম বেস কারেন্ট ফ্লো হবে। বেস কারেন্ট ফ্লো কম হওয়ার মানে হচ্ছে বেস কারেন্টটা কমে যাবে। বেস কারেন্টটা কমে ধরো এটা হয়ে গেল আমার আইবি ইজিক্যাল টু সে আমার কত হয়ে যাচ্ছে, এটা 5 মাইক্রো অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে যখন আমার নেগেটিভ ম্যাক্সিমাম যখন আসছে অ্যাপ্লাইড ইনপুট সিগন্যালে। আবার যখন পজিটিভ ম্যাক্সিমাম আসছে তখন সে আমার আইবি যে কারেন্টটা সেটা হয়ে যাচ্ছে আমাদের 15 মাইক্রো অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, 15 মাইক্রো অ্যাম্পিয়ার। তো এইভাবে আমরা যদি দেখি যে বেস কারেন্ট যেটা, সেটা অ্যাপ্লাইড সিগন্যালের সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং কমছে। এবং যখন এই ঘটনাটা ঘটবে যে অ্যাপ্লাইড ভোল্টেজটা যখন বাড়বে এবং কমবে, তখন কি হবে না, তখন আমাদের যে কালেক্টর কারেন্ট সেটাও কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং কমবে। কালেক্টর কারেন্টটা কিরকম হয় বাড়বে এবং কমবে না, ধরা যাক যখন আমার বেস কারেন্ট 10 মাইক্রো অ্যাম্পিয়ার ছিল, তখন আমার কালেক্টর কারেন্ট ছিল এইরকম। এটা কত, যদি আমরা 100 ধরে নিই, তাহলে 100 ইন্টু 10 মাইক্রো অ্যাম্পিয়ার মানে কত হচ্ছে, 10 ইন্টু 100 মাইক্রো অ্যাম্পিয়ার মানে হচ্ছে 1000 মাইক্রো অ্যাম্পিয়ার, মানে হচ্ছে 1000 মাইক্রো অ্যাম্পিয়ার মানে হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। ধরা যাক আমার প্রথমে আইসিটা ছিল এরকম ছিল, যখন আমার আইবিটা 10 মাইক্রো অ্যাম্পিয়ার তখন। আচ্ছা, যখন আমার আইবিটা 15 মাইক্রো অ্যাম্পিয়ার হলো, তখন আমার আইসিটা কত হবে, তখন ওটা 1.5 মিলি অ্যাম্পিয়ার হওয়ার কথা। তার মানে এই যে যখন আমার আইবিটা বাড়বে এবং কমবে, তখন কিন্তু আমার যে আইসিটাও কিন্তু ফিক্স থাকবে না, আইসিটাও ক্রমশ বাড়বে এবং কমবে। ইট ডিপেন্ডস অন আইবি অনলি। ঠিক আছে, মানে আইবি যদি বাড়ে আইসিও বাড়বে। তাহলে আইসির কার্ভটা কিরকম দেখতে লাগবে বলতো, আইসির যদি কার্ভটা আমরা আঁকি, আইসির কার্ভটা আমার দেখতে লাগবে এরকম, ওটাও হচ্ছে বাড়বে এবং কমবে, মানে ওটাও এরকম একটা ক্যারেক্টারিস্টিক শো করবে। ধরো এটা হচ্ছে আমার আইসি ইকুয়াল টু 1 মিলি অ্যাম্পিয়ার কার্ভ, দিস ইজ ফর আইসি ইকুয়াল টু 1.5 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, আমি এক্সাম্পল দিচ্ছি জাস্ট এটা। ঠিক আছে, এটা হচ্ছে নিচেরটা কত হবে বলতো, নিচেরটা হবে ফর আইসি ইকুয়াল টু কত 0.5 মিলি অ্যাম্পিয়ার। মানে যেরকম আমার আইবিটা ভ্যারি করবে, সেরকম আমাদের কি ভ্যারি করবে, আইসিটাও কিন্তু ভ্যারি করবে। ঠিক আছে, এটাই আমি এখানে জাস্ট বলতে চাইলাম যে ডিপেন্ডস অন আইবি। ঠিক আছে, এবং তার উপরে নির্ভর করে কালেক্টর কারেন্টও কিন্তু এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স আমার শো করবে। ঠিক আছে, তো নেক্সট ডেতে আমরা ডিটেল সার্কিট অফ দা স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার সম্পর্কে ডিসকাস করব। আজকে আমরা ডিসকাশন এখান পর্যন্তই রাখছি। ঠিক আছে, কারো কিছু ডাউট থাকলে বলো।